সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক শামীমারা বেগম, বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ। আমি বরাবরের মতোই একাদশ শ্রেণীর মানবিক এবং ব্যবসা শাখার শিক্ষার্থীদের জন্য অর্থনীতি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমি সেই আগের মতোই দ্বিতীয় অধ্যায়ের চাহিদা স্থিতিস্থাপকতার পরবর্তী অংশটি তোমাদের দেখানোর চেষ্টা করব। তাহলে গত ক্লাসে আমরা পড়েছিলাম যে স্থিতিস্থাপকতা কি, স্থিতিস্থাপকতার প্রকারভেদ, এবং সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে দামের পরিবর্তনের ফলে চাহিদার যে হারে পরিবর্তন হয়, আমরা জানি যে দামের পরিবর্তনের সাথে চাহিদার পরিবর্তনের একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কতটুকু, অর্থাৎ মাত্রাটা কেমন, সেটাই হচ্ছে স্থিতিস্থাপকতা। এবং এখানে আমরা এও দেখিয়েছিলাম যে স্থিতিস্থাপকতা হচ্ছে তিন প্রকার: চাহিদার দাম স্থিতিস্থাপকতা, আয় স্থিতিস্থাপকতা এবং আড়াআড়ি স্থিতিস্থাপকতা। দাম স্থিতিস্থাপকতা কি ছিল? দামের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন হয় তার মাত্রা হচ্ছে দাম স্থিতিস্থাপকতা। যদি আয় স্থিতিস্থাপকতা বলি, আয় স্থিতিস্থাপকতা হচ্ছে কি? আয়ের পরিবর্তনের ফলে, অর্থাৎ ভোক্তার আয়ের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন হয় তার পরিবর্তনের মাত্রাটাকে আমরা বলছি আয় স্থিতিস্থাপকতা। এবং শেষে আমরা বলেছিলাম আড়াআড়ি স্থিতিস্থাপকতা। নামটা যেমন আড়াআড়ি, বিষয়টা কিন্তু একটু অন্যরকম, অর্থাৎ একটি দ্রব্যের দামের পরিবর্তনের ফলে তার সাথে সম্পর্কিত যে দ্রব্যটি আছে তার চাহিদার যে পরিবর্তন হয় সেটাকে আমরা বলছি আড়াআড়ি স্থিতিস্থাপকতা। যেমন সম্পর্কিত দ্রব্য আবার কি? সম্পর্কিত হতে পারে পরিবর্তক দ্রব্য অথবা হতে পারে পরিপূরক দ্রব্য। আবার পরিবর্তক দ্রব্য কোনটি? পরিবর্তক এবং বিকল্প কিন্তু একই কথা। পরিবর্তক দ্রব্য হচ্ছে একটি দ্রব্যের অভাব যদি অন্য একটি দ্রব্য দিয়ে পূরণ করা যায়, সেই দ্রব্যটাকে আমরা বলি পরিবর্তক দ্রব্য বা বিকল্প দ্রব্য। উদাহরণ হিসাবে আমরা দিয়েছিলাম চা এবং কফি, এটা হচ্ছে কি? পরিবর্তক দ্রব্য। আর পরিপূরক হচ্ছে কোনটি? একটি দ্রব্যের অভাব মোচন করার সময় যদি অন্য একটি দ্রব্যের প্রয়োজন হয়। যেমন আমরা সেই ক্লাস উদাহরণ দিয়েছিলাম যে এই বোর্ডটা যদি ব্যবহার করতে হয় তাহলে এটার সাথে আমার কি দরকার হবে? আমার দরকার হবে মার্কারটি। তাহলে এটা হচ্ছে এটা পরিপূরক। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে সম্পর্কিত দ্রব্য হতে পারে, একটা হতে পারে বিকল্প আর একটা হতে পারে পরিপূরক। এবং এক্ষেত্রে একটি দ্রব্যের দামের সাথে আরেকটি দ্রব্যের চাহিদা সম্পর্কিত। আমি যদি উদাহরণ হিসাবে দেই, এই মার্কারটার দাম যদি খুব বেশি বেড়ে যায় তখন কিন্তু আমরা এই হোয়াইট বোর্ডটা ব্যবহার না করে এমনও হতে পারে আমরা ব্ল্যাক বোর্ডটা ব্যবহার করব। অর্থাৎ এটার দামের সাথে এটার চাহিদার একটা সম্পর্ক আছে। আবার বিকল্প হচ্ছে, আমি যদি মনে করি যে চায়ের সাথে কফির একটা বিকল্প সম্পর্ক আছে, তাহলে যদি চায়ের দাম স্থির থেকে কফির দাম যদি কমে যায় তখন আমরা চাটা বাদ দিয়ে আমরা কফিটা অধিক পান করি। তাহলে এই হচ্ছে সম্পর্ক। এবং এক্ষেত্রে দেখা যায় যে সম্পর্কিত দ্রব্যের একটি দ্রব্যের দাম স্থির থাকা সত্ত্বেও আরেকটি দ্রব্যের দামের পরিবর্তনের ফলে ওই দ্রব্যের চাহিদা কম বেশি হতে পারে। এবং এই মাত্রাটা যখন আমরা পরিমাপ করি সেটাকেই আমরা বলছি আড়াআড়ি স্থিতিস্থাপকতা। এবং আমরা তিনটা সূত্রের সাহায্যে দেখিয়েছিলাম, আমি একটু রিপিট করি তোমাদের। প্রথমটা হচ্ছে ইলাস্টিসিটি অফ ডিমান্ড, এটাকে আমরা বলছি চেঞ্জিং পি ইন্টু পি আর হচ্ছে ডি। এখানে বলছি অরিজিনাল ডি, আমরা অরিজিনাল বলতে বুঝিয়েছি, এখানে ডি বলতে শুধু ডিমান্ড বুঝিয়েছি। এটা যদি এক্স হয়, এক্স ওয়াই জেড যদি হয়, আমি এটা ইচ্ছা করলে এক্স দিতে পারি, এটা এক্স, এটা এক্স, এটা এক্স, এটা হচ্ছে এক্স। এটাকে আমরা লিখি ইলাস্টিসিটি অফ প্রাইস ইজ ইকুয়াল টু হচ্ছে চেঞ্জিং ডি চেঞ্জিং পি ইন্টু পি বাই ডি। আচ্ছা, আমরা যদি লিখি ইলাস্টিসিটি অফ ইনকাম অর্থাৎ আয় স্থিতিস্থাপকতা, এটা হচ্ছে চেঞ্জিং ডি চেঞ্জিং ওয়াই, এটা হচ্ছে ওয়াই বাই ডি। আমরা যদি লিখি ইলাস্টিসিটি, যদি ক্রস ইলাস্টিসিটি বলি, ক্রসের সি লিখলাম, তাহলে একটি দ্রব্যের দামের পরিবর্তনের ফলে অন্য একটি দ্রব্যের চাহিদার পরিবর্তন।
তাহলে এখানে যদি আমি লিখি যে কিসের দাম পরিবর্তন হলো, এক্স দ্রব্যের দাম যদি পরিবর্তন হয় তাহলে ওয়াই দ্রব্যের চাহিদা পরিবর্তন হবে। তাহলে মূল দাম হবে এক্স এর, মূল চাহিদা হবে ওয়াই এর। তাহলে এই তিনটি আমাদের ছিল। প্রথমটা ছিল দাম স্থিতিস্থাপকতা, আয় স্থিতিস্থাপকতা এবং আড়াআড়ি স্থিতিস্থাপকতা। এখন আমরা কয়েকটি তালিকা দেখি চাহিদা বিধির ক্ষেত্রে। আমি খুব সংক্ষেপে একটি তালিকা দিচ্ছি। পি অফ এক্স, ডি অফ এক্স, তোমরা একটু তালিকাটা খেয়াল করো। এখানে আমি 5টা তালিকা ব্যবহার করেছি এবং আমরা যদি খেয়াল করি, এখানে যখন দ্রব্যের দাম 5 টাকা তখন চাহিদা ছিল 20 একক, দাম কমে হলো 4 টাকা, চাহিদা বৃদ্ধি পেয়ে হচ্ছে 25 একক। এখানেও ঠিক তাই, দাম কমেছে, চাহিদা বেড়েছে। এখানে দাম কমেছে কিন্তু চাহিদা কি হয়েছে, বেড়েছে। কিন্তু চাহিদা বেড়েছে, আমি লিখলাম 40। আচ্ছা, এখানে দাম কমেছে কিন্তু চাহিদা আমার একই আছে। এক্ষেত্রে দাম ঠিক আছে কিন্তু চাহিদার পরিবর্তন হয়েছে। তাহলে এই যে আমরা 3টা সিচুয়েশন দেখলাম, এই 3টা সিচুয়েশন দেখা যাচ্ছে যে দ্রব্যের ক্ষেত্রে আমরা যে চাহিদা বিধির কথা বলেছিলাম, এই 3টা ক্ষেত্রেই কিন্তু চাহিদা বিধি কার্যকর হয়েছে। অর্থাৎ দামের পরিবর্তনের সাথে চাহিদা পরিবর্তন হয়েছে এবং সে কিভাবে পরিবর্তন হয়েছে আমরা জানি, একটা বিপরীতমুখী সম্পর্ক, সেটাও কার্যকর হয়েছে। কিন্তু পার্থক্যটা হচ্ছে কোথায়? সব জায়গায় কিন্তু একইভাবে পরিবর্তন হয়নি, কোথাও হয়েছে বেশি, কোথাও হয়েছে কম। আর এই দুটি জায়গায় আমরা এখানে দেখলাম যে দামের পরিবর্তন হয়েছে কিন্তু চাহিদার কোনো পরিবর্তন হয়নি। আবার এখানে দেখেছি দামের পরিবর্তন হয়নি কিন্তু চাহিদার পরিবর্তন হয়েছে। এটাও কিন্তু কখনো কখনো হয়ে থাকে। যেমন ধরো, আমি যদি লবণের কথা বলি, যে লবণের দাম পরিবর্তন হয়েছে কিন্তু লবণের দাম কমে যাওয়ার পরেও কিন্তু আমার লবণের চাহিদার কোনো পরিবর্তন হয়নি। আবার এক্ষেত্রে দেখা যাচ্ছে যে দ্রব্যের দাম ঠিক আছে কিন্তু চাহিদা বেড়েছে। আমি যদি এক্ষেত্রে উদাহরণ দেই, যে করোনাকালীন সময় দেখা যাচ্ছে ডাক্তাররা অধিকাংশ ক্ষেত্রেই কি রেফার করছে, সবাইকে জিঙ্ক খেতে বলছে। তাহলে দেখা যাচ্ছে যে জিঙ্কের যে দাম, সেটা সেই জিঙ্ক ট্যাবলেটের দাম হয়তো ঠিক আছে কিন্তু চাহিদা বেড়ে গেছে। হতে পারে ভিটামিন ডি পরামর্শ দিচ্ছেন বা ভিটামিন সি, দেখা যাচ্ছে দাম ঠিকই আছে কিন্তু চাহিদা বেড়ে যেতে পারে। আবার উল্টাও হতে পারতো যে দাম ঠিক আছে কিন্তু চাহিদা কমে যেতে পারে। তাহলে দেখা যাচ্ছে এই যে এক এক জায়গায় এক এক রকম কার্যকর হচ্ছে, তারই ভিত্তিতে কিন্তু আমরা দাম স্থিতিস্থাপকতাকে বিভিন্নভাবে ভাগ করে থাকি। তাহলে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে দাম স্থিতিস্থাপকতা হচ্ছে বিভিন্ন প্রকার, অর্থাৎ দামের সাথে চাহিদার যে সাড়া দেওয়ার মাত্রা, সেই অনুযায়ী আমরা দাম স্থিতিস্থাপকতাকে ভাগ করে থাকি। তাহলে দাম স্থিতিস্থাপকতার প্রকারভেদ যদি আমরা লিখি, তাহলে প্রকারভেদ। আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে দাম স্থিতিস্থাপকতার প্রকারভেদ। তাহলে 1 নাম্বার যদি আমি দেই, সেটা হচ্ছে একক স্থিতিস্থাপকতা।
প্রতিবারই স্থিতিস্থাপক লেখার সময় আমার একটু কনফিউশন, এটা কারণ হচ্ছে আমরা আগে যেটা পড়েছিলাম স্থাপকতা লিখতাম এরকম, কিন্তু বর্তমানে যে বাংলা ভাষার যে পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটা থ লিখে, আমরা কিন্তু আগে হ লিখতাম। এখন এই জন্য দেখা যায় যে আমরা অনেক সময় এই ভুলটা করে থাকি যারা আমরা আগের আছি তারা, কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু এই ভুলটা হওয়ার কথা না। তাহলে কয় প্রকার? একটা হচ্ছে একক স্থিতিস্থাপকতা, একটা হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা, অস্থিতিস্থাপক চাহিদা, অসীম স্থিতিস্থাপক চাহিদা, শূন্য স্থিতিস্থাপক চাহিদা। এখন এক্ষেত্রে এটা আমরা প্রথমে যদি বলি যে দামের পরিবর্তনের ফলে আমরা যদি লিখি ইলাস্ট্রিসিটি অফ প্রাইস সমান হচ্ছে চেঞ্জিং পার্সেন্টেজ দিলাম, খুব সংক্ষেপে লিখলাম, অর্থাৎ দামের কি হারে পরিবর্তন হলো সেই পরিবর্তনের সাথে চাহিদা কি হারে পরিবর্তন হলো, সরাসরি লিখলাম যে দামের কত পার্সেন্ট পরিবর্তন হলো সেই পরিবর্তনের ফলে চাহিদা কত পার্সেন্ট পরিবর্তন হলো, অর্থাৎ দামের পরিবর্তনের ফলে চাহিদাটা কি হারে পরিবর্তন হলো। এখন এমনও হতে পারে যে একই হারে পরিবর্তন হলো, অর্থাৎ দাম যে হারে পরিবর্তন হলো চাহিদা আমার একই হারে পরিবর্তন হলো। আমি সোজা কথায় যদি লিখি যে দাম পরিবর্তন হলো 5%, চাহিদাও পরিবর্তন হলো 5%, তাহলে এটা কাটাকাটি করলে কি হয়? 1। তাহলে এটা হলো কি একের সমান। তাহলে দেখা যাচ্ছে যে দামের পরিবর্তন যেই হারে হচ্ছে চাহিদা যদি একই হারে পরিবর্তন হয় তাহলে সেটার স্থিতিস্থাপকতা হচ্ছে একের সমান। সেটাকে আমরা লিখতে পারি ইলাস্ট্রিসিটি অফ প্রাইস ইজ ইকুয়াল টু 1। আবার বলছি, দাম যেই হারে পরিবর্তন হয় চাহিদা যদি একই হারে পরিবর্তন হয় তাহলে সেটা হচ্ছে চাহিদা স্থিতিস্থাপকতার মান কত? একের সমান। কিভাবে একের সমান হলো? আমরা সোজা যদি দেখি যে দুইটা পার্সেন্টেজ যদি সমান হয় এটা কাটাকাটি ভাগফল কি হয়? একের সমান হয়। তাহলে এটা হচ্ছে একক স্থিতিস্থাপকতা অথবা স্থিতিস্থাপকতা সমান কত? 1। আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে, আচ্ছা এটারে যদি আমি একটা চিত্র অঙ্কন করি, আমি যদি দেখাচ্ছি কি দুটারই কত পরিবর্তনের হার সমান, আমি এখানে এমন একটা চিত্র নিলাম যে ক্ষেত্রে আমি সংকেত ব্যবহার করলাম। সংকেতটা কি? অর্থাৎ দ্রব্যের দাম যখন ওপি তখন চাহিদা হচ্ছে কত? ও এম। দাম কমে যখন ওপি 1, চাহিদা বৃদ্ধি পেয়ে হলো ও এম 1। তাহলে আমরা এই দুটি বিন্দু যদি যোগ করি তাহলে যেই রেখা পাই সেটা হচ্ছে এরকম একটি রেখা। এবং এক্ষেত্রে আমরা দেখছি যদি পরিবর্তনটা বলি, এখানে আমার দাম পরিবর্তন হয়েছে এতটুকু, চাহিদা পরিবর্তন হয়েছে এতটুকু। এবং যদি আমি খালি চোখে তাকিয়ে দেখি আমার কাছে মনে হবে দুটি সমান। তাহলে এটা হচ্ছে কি দামের পরিবর্তন যতটুকু হলো চাহিদার পরিবর্তন যদি একই সমান হয় সেটা হচ্ছে একের সমান। এখন এটা আঁকার সহজ একটি বুদ্ধি আছে, সেটা যদি আমরা একটু ফলো করি। আর তোমরা যখন চিত্রে আঁকবে তোমরা তখন যেই কাজটি করবে, তোমরা যেই এই পদ্ধতি ফলো করলে তোমার অল্প সময়ে সঠিক একটা চিত্র আঁকা সম্ভব হবে। তোমরা প্রথমে একটি লম্ব অক্ষ আর একটা ভূমি অক্ষ নিলে, এখন যেই কাজটা করবে ভূমি অক্ষে যতটুকু নিবে, ধরো আমি এখানে নিয়েছি 6, ঠিক লম্ব অক্ষ তোমরা কত নিবে? 6। অর্থাৎ ভূমি অক্ষ এবং লম্ব অক্ষে প্রথমে একই সমান করে দুটি বিন্দু নিবে, বিন্দু দুটিকে তুমি যোগ করে দাও। এই যোগ করার পরে তুমি যে কোনো জায়গা থেকে যদি তুমি দূরত্ব টানো, তাহলে দেখবে যে এই দূরত্ব সমান এবং সেই স্থিতিস্থাপকতা হবে একের সমান।
তাহলে আমি আবারও বলছি, এটা তুমি এখন নাম দাও, ইচ্ছা মতো নাম দাও, P1, M1, যেটাই দাও না কেন, দেখবে যে এই দূরত্ব আর এই দূরত্ব তোমার সমান হবে। তাহলে এই ছবিটা আঁকার সহজ পদ্ধতিটা হচ্ছে কি, তুমি প্রথমেই একটি ভূমি অক্ষ এবং লম্ব অক্ষ যখন আঁকবে, আঁকার পরে ভূমি যতটুকু দূরত্ব নিবে ঠিক সেম দূরত্ব নিবে লম্ব অক্ষে, নেওয়ার পরে এই দুটি বিন্দু যোগ করলে একটি রেখা পাবে। এই রেখার পরে তুমি যেখানেই দাগ দাও, এভাবে দাগ দাও, এভাবে দাগ দাও, তুমি যেভাবেই দাগ দাও, দেখা যাবে তোমার এই দূরত্ব দুটি সমান হবে, অর্থাৎ সেই স্থিতিস্থাপকতার পরিমাপ হবে একের সমান। তাহলে একক স্থিতিস্থাপকতা অথবা স্থিতিস্থাপকতা ইলাস্টিসিটি অফ প্রাইস ইজ ইকুয়াল টু 1 যদি হয়, সেক্ষেত্রে আমি কি বলছি, সেক্ষেত্রে হচ্ছে দাম যে হারে পরিবর্তন হয়, চাহিদা যদি একই হারে পরিবর্তন হয়, তবে তাকে বলা হয় একক স্থিতিস্থাপকতা অথবা ইলাস্টিসিটি অফ প্রাইস ইজ ইকুয়াল টু 1। এরপরে হচ্ছে একের চেয়ে বেশি। একের চেয়ে বেশি যেটা, সেটাকেই কিন্তু আমরা বললাম কি স্থিতিস্থাপকতা, স্থিতিস্থাপক চাহিদা। খেয়াল করো, যেটা আমরা বলছি একের চেয়ে বেশি, সেটাকেই বলছি স্থিতিস্থাপক চাহিদা। এখানে একটু নামটা আলাদা করেছি, আর কিছুই না। তাহলে আগের মতোই যদি আমি বলি যে আমি কি বলেছিলাম, যে দামের চাহিদার পরিবর্তন কত পার্সেন্ট আর দাম পরিবর্তন কত পার্সেন্ট, এখানে আমি বলেছিলাম এটাকে দিলাম 5%, এটাকে যদি আমি দিই 4%, এটার কথা কি দাঁড়ায়, এটাতে দাঁড়ায় কি, যে দাম যেই হারে পরিবর্তন হয়েছে, চাহিদা তার চেয়ে বেশি হারে পরিবর্তন হয়েছে। তাহলে যদি এটাই হয়, তুমি যে কোনো সংখ্যা ব্যবহার করে এটাকে টেস্ট করতে পারবে, যে আমি যে কথাটা বললাম যে দাম যেই হারে পরিবর্তন হয়েছে, চাহিদা তার চেয়ে বেশি হারে পরিবর্তন হয়েছে। তাহলে আমি লিখি একটি এটা যদি হয় 5%, এটা হলো 4%, তুমি 5-এর চেয়ে কম, অর্থাৎ এখানে 4.9 যদি নাও, তাহলে ভাগফলটা কি দাঁড়াবে দেখো, 4 অক্ষে 4 থাকলো কত 1, 4 দুগুণে 8 থাকে কত 2, 4 5 20, অর্থাৎ এই ফলাফলটা কি দাঁড়াচ্ছে, অবশ্যই একের চেয়ে বেশি। সোজা কথা হচ্ছে, আমার যদি উপরে বড় নিচে যদি ছোট সংখ্যা হয়, ভাগফল অবশ্যই একের চেয়ে কি হবে, বেশি হবে। তাহলে যদি এরকম হয় যে দাম যেই হারে পরিবর্তন হয়েছে, আমি কিন্তু বারবার পরিবর্তন কথাটা বলছি কেন, সেটা হতে পারে বৃদ্ধি, হতে পারে হ্রাস, অর্থাৎ দাম যেই হারে পরিবর্তন হয়েছে, চাহিদা তার চেয়ে বেশি হারে পরিবর্তন যদি হয়, তাকে আমরা বলছি একের চেয়ে অধিক। তাহলে এটাকে আমি লিখতে পারি ইলাস্টিসিটি অফ প্রাইস গ্রেটার দেন 1। এটারই নাম দিলাম আমি স্থিতিস্থাপক চাহিদা। তাহলে এটার কি নাম হলো, এটার নাম হলো স্থিতিস্থাপক চাহিদা। তাহলে এটা হচ্ছে একের চেয়ে বেশি। এখন ঠিক আমি যদি আগের মতো একটি চিত্র অঙ্কন করি, আমি একটু ফ্রি হ্যান্ড একটা চিত্র আঁকলাম। আমাদের মূল কথা কি ছিল, দাম যেই হারে পরিবর্তন হচ্ছে, চাহিদা তার চেয়ে বেশি হারে পরিবর্তন হচ্ছে। তাহলে প্রাথমিক পর্যায়ে একটি দ্রব্যের দাম যখন ওপি, চাহিদা হচ্ছে ওএম, দাম কমে হলো OP1, চাহিদা বেড়ে হলো OM1। তাহলে এ বি যোগ করলে আমি যেই রেখাটা পাই, সেটা হচ্ছে চাহিদা রেখা। এবং এক্ষেত্রে আমি দেখছি দামের পরিবর্তন হয়েছে এতটুকু, কিন্তু চাহিদার পরিবর্তন হয়েছে একটু বেশি। তাহলে খালি চোখেই দেখা যাচ্ছে যে আমি যদি পরিমাপ নাও করি, এমনিতেই বোঝা যাচ্ছে যে দাম যেই হারে পরিবর্তন হয়েছে, চাহিদা তার চেয়ে বেশি হারে পরিবর্তন হয়েছে। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে রেখাটা একটু ঢালু বেশি, এবং এক্ষেত্রে রেখাটা হচ্ছে ঢালটা একটু বেশি। তাহলে আবার যদি আমি তোমাদের সেই আগের পদ্ধতিতে একটি ছবি অঙ্কন করা দেখাই, সেক্ষেত্রে তোমরা কি দেখবে, সেক্ষেত্রে আবার দেখো আমরা আগের মতোই কি করব, আমরা প্রথমে একটি ভূমি অক্ষ, একটি লম্ব অক্ষ নিয়ে নিলাম।
আমি পুরোটা লিখছি না, এখানে হচ্ছে চাহিদার পরিমাণ, এখানে হচ্ছে দ্রব্যের দাম। এখন যখন আমি দামের পরিবর্তন কম, চাহিদার পরিবর্তন বেশি, তাহলে আমি ভূমি অক্ষে যদি নেই 6, আমি নিলাম 1 2 3 4 5 6, আর লম্ব অক্ষে নেই আমি 4 বা 5, 1 2 3 4। আচ্ছা, তাহলে একটা নিলাম 4, একটা নিলাম 6। এখানে 4 আর 6 মূল বিষয় নয়, বিষয় হচ্ছে আমি চাহিদা যেই বিন্দু নেব তার চেয়ে অবশ্যই আমি দামের বিন্দুটা কম নেব। এবং এটাকে আমি স্কেলের কথা কেন বলছি, তোমরা যদি স্কেলটা ব্যবহার করো তোমরা দেখবে ছবিটা খুব সুন্দর হবে এবং সহজ হবে। এখন তুমি যে কোনো জায়গায় দাগ দাও, তোমরা নিজেরাই দেখবে যে দামের পরিবর্তন সামান্য কিন্তু চাহিদার ব্যাপক পরিবর্তন। তোমার এই মাপটা যদিও স্কেল ব্যবহার করবে, পরবর্তীতে কিন্তু স্কেলের আমার প্রয়োজন নাই, তুমি যেখানেই দাগ দিবে তোমার দেখা যাবে, তোমার যদি দাগটা এমন হয় রেখাটা চাহিদা রেখা, তাহলে তুমি যেখানেই দাগ দাও না কেন দামের সামান্য পরিবর্তনের ফলে চাহিদার ব্যাপক পরিবর্তনটা খুব সহজেই প্রকাশ পাবে। তাহলে এটা হচ্ছে কি, আমি যদি বলি দাম যেই হারে পরিবর্তন হয়েছে চাহিদা তার চেয়ে যদি বেশি হারে পরিবর্তন হয়, তাকে আমরা বলছি ইলাস্টিসিটি অফ প্রাইস গ্রেটার দেন 1, এবং সাথে আরেকটা নাম দিয়েছি স্থিতিস্থাপক চাহিদা। তাহলে আবার বলছি ইলাস্টিসিটি অফ প্রাইস যদি গ্রেটার দেন 1 হয় তাহলে তার নাম দিচ্ছি আবার স্থিতিস্থাপক চাহিদা। চাহিদা। আচ্ছা, তাহলে এরপরে কি আসে, তাহলে আরেকটা সিচুয়েশন কি হতে পারে, আমরা কি বললাম দামের যেই হারে পরিবর্তন চাহিদা তার চেয়ে, তাহলে আমরা কি কি পেলাম, একটা হচ্ছে দামের যেই হারে পরিবর্তন চাহিদা একই হারে পরিবর্তন, তার নাম আমি কি বললাম ইলাস্টিসিটি অফ প্রাইস ইজ ইকুয়াল টু 1। আরেকটা বললাম দামের পরিবর্তনের চেয়ে চাহিদা পরিবর্তনের হারটা বেশি, সেটা হলো ইলাস্টিসিটি অফ প্রাইস গ্রেটার দেন 1। এখন আমরা স্বাভাবিকভাবেই যদি ধরে নেই যে এটা হচ্ছে 5%, এটা যদি বেশি হয় তাহলে ভাগফলটা কি হবে, নিশ্চয়ই উপরে 5 নিচে হচ্ছে 6, 5-এর মধ্যে যাবে না পয়েন্ট, তারপরে 6 8 48 থাকে হচ্ছে 2, 3 6 18 সাম, তাহলে দেখা যাচ্ছে অবশ্যই 1-এর চেয়ে কম। তাহলে এটাকে আমরা বলতে পারি ইলাস্টিসিটি অফ প্রাইস লেস দেন 1, এবং এটারই আরেকটা নাম হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা। তোমাদের কাছে আমার হাতের লেখাটা হয়তো অনেকে খারাপ লাগতে পারে, আমি কিন্তু তোমাদের মতো ভালো ছাত্র বা ছাত্রী ছিলাম না। তোমরা কিন্তু ঢাকা কলেজের ছাত্র, অনেক মেধাবী, আমি কিন্তু অত মেধাবী ছিলাম না, আমার হাতের লেখা কিন্তু অত সুন্দর না তোমাদের মতো, তোমাদের একটু বুঝে নিতে হবে। আচ্ছা, তাহলে কি দাঁড়াচ্ছে, প্রথমে হচ্ছে ইলাস্টিসিটি অফ প্রাইস একটা বলেছিলাম কি 1-এর সমান, 1-এর চেয়ে বেশি, আরেকটা বলছি 1-এর চেয়ে কম। তাহলে আমি যদি এই গণিতটা নাও বুঝি, কিন্তু আমি স্বাভাবিকভাবে এতটুকু অন্ততকে বুঝি যে উপরে যদি কোনো ছোট সংখ্যা থাকে, নিচে যদি বড় সংখ্যা থাকে, ভাগফলটা অবশ্যই 1-এর চেয়ে কি হবে, কম হবে। এখন ঠিক আগের পর্যায়ে আমরা চলে যাই, যদি ছবি আঁকি আমি, তাহলে প্রথমে দ্রব্যের দাম যখন ওপি, চাহিদা তখন ওএম। এখন দাম কমে ওপি 1, চাহিদা বৃদ্ধি পেয়ে ওএম 1। আমরা দুটি রেখা বিন্দু পেলাম, বিন্দু দুটি যোগ করলে একটি রেখা পেলাম, রেখাটার নাম হচ্ছে চাহিদা রেখা। এখন এক্ষেত্রে আমরা দেখি দামের পরিবর্তন বেশি, চাহিদার পরিবর্তন কম। তাহলে এটা যদি হয় সেটাকে আমরা কি বলছি, অস্থিতিস্থাপক চাহিদা বা 1-এর চেয়ে কম স্থিতিস্থাপকতা। এখন যদি এটাকে ঠিক আগের মতোই একটি সহজ পদ্ধতিতে তোমাদের আঁকা দেখায়, তোমাদের কাছে যারা বেশি মেধাবী হয়তো বা বিরক্ত হতে পারো যে কেন একই জিনিস বারবার দেখাচ্ছে,
তারপরও তোমরা যেহেতু ভুলে যাও বা ভুল করো, এজন্য আমি আবারও দেখাচ্ছি। এই আঁকা পদ্ধতিটা সহজ করতে হবে তোমাদের। সহজ করলে পরীক্ষায় কম সময়ে সঠিক উত্তর তোমরা দিতে পারবে। তাহলে যদি একের চেয়ে কম হয়, অর্থাৎ দামের পরিবর্তনের হার বেশি, চাহিদার পরিবর্তনের হার কম, তাহলে আমরা আগের মতো একটা কাজ করি। আমরা চাহিদার পরিবর্তন যেহেতু কম, আমি এখানে একটু কম নেই, 1 2 3 4 5, আমি এখানে নিলাম 5, আর এখানে নেই আমি 1 2 3 4 5 6 7, তাহলে 7, আর এখানে নিলাম 5। এখানে 7 আর 5 কিন্তু ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে একটা বেশি একটা কম, আর এই কম বেশি ডিফারেন্সটা যত বেশি হবে আমার চিত্রটা তত স্পষ্ট হবে। আমি এই ডিফারেন্সটা কিন্তু 4 ইঞ্চি আর 4 আর 7 নিয়েছি, আমি 4 আর 4.5 নিলেও কিন্তু হতো, কিন্তু তোমার সহজবোধ্য হবে বা ডিফারেন্সটা খুব সহজেই বোঝা যাবে যদি এই ডিফারেন্সটা আমি একটু বেশি নেই। এখন আমি আগের মতোই একটি দাগ দেই। এখানে কি দেখা যাচ্ছে, দাম যেই হারে পরিবর্তন হয়েছে চাহিদা তার চেয়ে কম হারে পরিবর্তন হয়েছে, এখান থেকেও বোঝা যায়। তাহলে দেখা যাচ্ছে কি আমাদের ক্ষেত্রে যে স্থিতিস্থাপকতা আরেকটা প্রকারভেদ কি, যে দাম যেই হারে পরিবর্তন হয় চাহিদা যদি তার চেয়ে কম হারে পরিবর্তন হয় সেটা হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা অথবা ইলাস্টিসিটি প্রাইস লেস দেন 1, এবং এই রেখাটা দেখা যায় রেখাটা খাড়া হয়, অর্থাৎ এটা কি দেখা যাচ্ছে, রেখাটা কিন্তু অনেকখানি খাড়া। তাহলে আমরা কি দেখলাম, আমরা 3 প্রকার স্থিতিস্থাপকতা দেখলাম। এখন এই প্রকারভেদগুলি আমি কেন বলছি যে আমাদের কেন প্রয়োজন, আমরা কিন্তু গত ক্লাসে বলেছিলাম যে আসলে সত্যিকার অর্থে দ্রব্যের দামের পরিবর্তনের সাথে চাহিদার পরিবর্তন হয়, এ কথা ঠিক, এবং এটাও ঠিক আমরা ধরে নিয়েছি তখন অন্যান্য বিষয় অপরিবর্তিত। অন্যান্য বিষয় কি, ভোক্তার আয়, অভ্যাস, রুচি, বিকল্প দ্রব্যের দাম, অন্য কিছু সবই স্থির আছে। এই সিচুয়েশনে যদি দ্রব্যের দামের পরিবর্তন হয় তাহলে চাহিদার পরিবর্তন হয়, আবার এই পরিবর্তনটা কি হয়, বিপরীতমুখী হয়। তাহলে যখন শুধুমাত্র পরিবর্তনটা হচ্ছে বিপরীতমুখী, এতটুকু যদি আমরা থেমে যাই সেটা হচ্ছে চাহিদা বিধি। আর কি হারে পরিবর্তন হচ্ছে সেটা যদি আরেকটু স্পষ্ট করে বলি সেটা হচ্ছে দাম স্থিতি স্থাপকতা। তাহলে খেয়াল করতে হবে, প্রথম হচ্ছে চাহিদা বিধিটা কি, চাহিদা বিধি হচ্ছে দামের পরিবর্তনের ফলে চাহিদা যে পরিবর্তন হয় সেটা হচ্ছে চাহিদা বিধি। আচ্ছা, বিধিতে কি বলে, দাম যদি বৃদ্ধি পায় চাহিদা তাতে কমে, এটা হচ্ছে চাহিদা বিধি। এবং দামে বৃদ্ধি চাহিদা কমলো, এটা সে যেভাবেই হোক না কেন, যতটুকুই পরিবর্তন হোক না কেন, এটা হলে সেটা হচ্ছে চাহিদা বিধি কার্যকর হলো। কিন্তু এরপরে যদি আমি জানতে চাই যে কি হারে পরিবর্তন হচ্ছে, যে দাম তো ঠিকই কমেছে কিন্তু চাহিদা কি খুব বেশি বেড়েছে না অল্প একটু বেড়েছে নাকি বাড়েইনি বা কোনো পরিবর্তনই হয়নি, এরকম তো সিচুয়েশন বাস্তবে আছে, তাহলে সেটার উপর ভিত্তি করেই কিন্তু আমি বলছি চাহিদার দাম স্থিতি স্থাপকতা। আর একটা প্রয়োজনীয়তাটা কি, প্রয়োজনীয়তা কিন্তু আমি গত ক্লাসে বলেছিলাম যে আমার যদি ইলিশ মাছের দাম খুব একটা বেড়ে যায় কমে যায় আমার কিন্তু কোনো সমস্যা হয় না, কিন্তু লবণের দাম যদি অনেক বেড়ে যায় তাহলে কিন্তু আমার একটা সমস্যা হতে পারে, কারণ এটা ছাড়া আমি চলতে পারবো না। গাড়ির উপরে যদি সরকার অনেক বেশি ট্যাক্স ইম্পোজ করে আমার মতো লোকের হয়তো ক্ষতি হবে না বা সাধারণ লোকের কোনো ক্ষতি হবে না, বা এটা কোনো আমরা চিন্তাই করব না যে গাড়ির দাম কি খুব বেড়েছে নাকি কমেছে। তোমরা খেয়াল করবে এরপরে যখনই কোনো বাজেট পেশ হয়, আমাদের দেশে যখন বাজেটটা অধিবেশন হয়, বাজেট যখন পেশ করে তারপরে সবার নজর থাকে যে কোন কোন দ্রব্যের দাম বাড়লো কোন কোন দ্রব্যের দাম কমলো, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে সরকার ট্যাক্স বাড়িয়েছে কোন কোন ক্ষেত্রে সরকার ট্যাক্সটা কমিয়েছে, এটার উপর নির্ভর করে কিন্তু দ্রব্যের দাম বেশি কম বেশি হয়। এবং তখন আমাদের সাধারণত আমরা যারা সাধারণ লোক তাদের খেয়াল থাকে যে চালের দাম কি হলো, মাছের দাম, মাছের তো দরকার নেই, চাল ডাল বা আমাদের কম্পিউটার যেটা তোমরা স্টুডেন্ট মোবাইলে এটা খেয়াল করো, কিন্তু গাড়ির দাম কতটুকু ট্যাক্স বাড়লো কমলো এটা নিয়ে কিন্তু আমাদের একটা হেডেক নাই।
অথবা যদি তোমার নেশা যদি আমরা কিন্তু খুশি হই যখন দেখা যায় যে সিগারেটের উপরে ট্যাক্সটা বাড়িয়েছে, তখন সাধারণ জনগণ খুশি হয় কেন? যে এটা যদি কেউ খায়, জানে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর্থিক ক্ষতিকর, তারপর যদি খায় সে আরো বেশি কষ্ট করে খাক, এটা আমরা খুশি হই। তাহলে দেখা যাচ্ছে এই যে সাড়া দেওয়ার মাত্রা, এটার সাথে কিন্তু জনগণের এবং সরকারের অনেকগুলি বিষয় ওতপ্রোতভাবে জড়িত। আমরা সাধারণত ভাবি যে কি বাড়লো কমলো, আসলে স্থিতিস্থাপকতার ধারণাটা অবশ্যই দরকার হয় যারা নীতি নির্ধারক আছে তাদের ক্ষেত্রে, যে কোন দ্রব্যের উপরে ট্যাক্স বেশি ইম্পোজ করা উচিত, কোনটা উচিত না, এটা কিন্তু সরকারের নির্ধারণের নীতি নির্ধারণকে গুরুত্বপূর্ণ বিষয় পালন করে। আর সাধারণ জনগণের ক্ষেত্রে কিন্তু পালন করে তাদের জীবনের আর্থিক যে অবস্থাটা, অর্থাৎ জীবনযাত্রার মান, জীবনযাত্রার ব্যয়টা কি হবে, সেটা নির্ভর করে কিন্তু এটার উপর অনেকখানি। তাহলে সাধারণ চোখে হয়তো মনে হয় যে স্থিতিস্থাপকতার খুব একটা দরকার নেই, কিন্তু বাস্তবে কিন্তু এটা অবশ্যই অনেক দরকার আছে। তাহলে আমরা তিনটা দেখেছি। একটা দেখেছি একের সমান বা একক স্থিতিস্থাপকতা, একের চেয়ে বেশি বা স্থিতিস্থাপক চাহিদা, একের চেয়ে কম বা স্থিতিস্থাপক চাহিদা। এখন আরো দুটি আছে। এখন এই দুটি বিষয়ে কিন্তু মত পার্থক্য আছে। পার্থক্যটা কি? একটা হচ্ছে যে চাহিদার পরিবর্তন হলো কিন্তু দামের কোনো পরিবর্তন হলো না, অর্থাৎ দামের পরিবর্তন ছাড়াই চাহিদার পরিবর্তন হয়েছে। খেয়াল করো, অর্থাৎ দামের পরিবর্তন ছাড়াই চাহিদার পরিবর্তন হয়েছে। এখন উপরে হচ্ছে 5% পরিবর্তন হয়েছে, নিচে তো দামের কোনো পরিবর্তনই হয়নি। শূন্য দিয়ে যদি আমি কোনো কিছুকে ভাগ করি তাহলে ভাগফলটা মূলত সেটাই থাকে। সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি অসীম। তাহলে এটার নাম হচ্ছে অসীম স্থিতিস্থাপকতা বা সম্পূর্ণ স্থিতিস্থাপকতা। এখন এটা কেন বলছি? যেটা অনেক সময় আমরা দাম স্থিতিস্থাপকতা কখনো বলি 3 প্রকার, কখনো বলি 5 প্রকার। এটাকে আমি যদি বাদ দিই তাহলে হচ্ছে 3 প্রকার। এটাকে কেন বাদ দেওয়া হবে, আমি সেখানে একটু যুক্তি যেটা আছে তাদের, সেটা হচ্ছে আমাদের কথা ছিল দামের পরিবর্তনের ফলে চাহিদা পরিবর্তনের মাত্রা, কিন্তু এখানে কিন্তু দামের কোনো পরিবর্তন হয়নি। তাহলে এটি স্থিতিস্থাপকতা থেকে বাদ দেওয়া যায়। আরেকটা কথা হচ্ছে, আবার আরেক গ্রুপের কথা হচ্ছে যে আসলে তা না, এটা হচ্ছে স্থিতিস্থাপকতার চরম রূপ, অর্থাৎ পরিবর্তন হতে হতে এত কম পরিবর্তন যেটাকে একসময় কোনো কাউন্টই করা যায় না। তাহলে আমি যদি সোজা একটা চিত্র দেখাই খুব সংক্ষেপে, যে ধরো এটা হচ্ছে আমার প্রাথমিক দ্রব্যের দাম ওপি, চাহিদা হচ্ছে ওএম। এখন কি বলছে? দামের কোনো পরিবর্তন হয়নি কিন্তু চাহিদার পরিবর্তন হয়েছে। কতটুকু? প্রথমে হচ্ছে দামের পরিবর্তন হয়েছে, আমি ধরে নিই একটু সামান্য। এখন চাহিদার পরিবর্তন হয়েছে ব্যাপক। তাহলে রেখাটা হচ্ছে এরকম। এখন দেখা যাচ্ছে আরো কম পরিবর্তন হয়েছে, চাহিদা আরো পরিবর্তন হয়েছে। এরকম করতে করতে একটা পর্যায়ে দেখা যায় যে দামের পরিবর্তন ছাড়াই চাহিদার পরিবর্তন হচ্ছে। তাহলে এটা হচ্ছে যে একের অধিক যে স্থিতিস্থাপকতা ছিল, অর্থাৎ স্থিতিস্থাপক চাহিদার চরম রূপটা হচ্ছে অসীম স্থিতিস্থাপকতা। আর উল্টাটা হচ্ছে যেটা বলছি আমরা শূন্য স্থিতিস্থাপকতা, সেটাকে যদি আবার আমরা এভাবে দেখি, যে দামের পরিবর্তন হয়েছে 5% কিন্তু চাহিদার কোনো পরিবর্তন হয়নি, সেটাকে তাহলে শূন্যকে যদি আমি কোনো কিছু দিয়ে ভাগ করি, সোজা হয় শূন্য, তাহলে এটাকে আমরা বলছি শূন্য স্থিতিস্থাপকতা। আবার ঠিক একই কথা প্রযোজ্য, যে দামের পরিবর্তন হয়েছে, অর্থাৎ প্রথমে দাম ছিল ওপি, চাহিদা হচ্ছে ওএম, এখন দামের পরিবর্তন হয়েছে OP1, চাহিদা আমার সামান্য পরিবর্তন হয়েছে। এই সামান্য যদি আরো কম হয়, আরো কম হয়, এরকম করতে করতে দেখা যায় যে এক পর্যায়ে রেখাটা আমার লম্ব অক্ষের সমান্তরাল হয়ে যায়। তাহলে দেখা যাচ্ছে আমার এটা হচ্ছে কি ভূমি অক্ষের সমান্তরাল, এটা হচ্ছে লম্ব অক্ষের সমান্তরাল। তাহলে আমরা প্রথমে যদি বলি দাম স্থিতিস্থাপকতাকে আমরা কি করতে পারি? 5 ভাগও বলতে পারি, সেটাও সঠিক, 3 ভাগ বললেও সঠিক।
তাহলে একটা হচ্ছে কি একের সমান, একক অপেক্ষা বেশি, একক অপেক্ষা কম, একটা হচ্ছে শূন্য আর একটা হচ্ছে অসীম। আমি খুব সংক্ষেপে যদি তোমাদের এখন দেখাই, তাহলে ইলাস্টিসিটি অফ প্রাইস ইজ ইকুয়াল টু লিখলাম চেঞ্জিং ডি ডিভাইডেড বাই চেঞ্জিং পি, এটা লিখলাম 5% ডিভাইডেড বাই 5%, এটা হচ্ছে একের সমান। এটাকে যদি আমি ছবিতে দেখাই, এটা হবে এরকম একটা রেখা, অর্থাৎ এই পরিবর্তন সমান। এটার নাম দিচ্ছি একক স্থিতি স্থাপকতা। আচ্ছা, যদি এমন হয় ইলাস্টিসিটি অফ প্রাইস এটা লিখলাম, অর্থাৎ দামের পরিবর্তনটা কম, তাহলে হচ্ছে গ্রেটার দেন 1। এটাকে যদি আমি চিত্রে আঁকি, অর্থাৎ এখানে দামের পরিবর্তন সামান্য, চাহিদার পরিবর্তন ব্যাপক, এটার নাম দিলাম একক অপেক্ষা অধিক অথবা স্থিতিস্থাপক চাহিদা। আরেকটা হতে পারে এটা হলো একের চেয়ে ভাগ করলে কি হয়, একের চেয়ে কম। ছবি যদি আঁকি, আমি এরকম একটা ছবি আঁকবো, অর্থাৎ দামের পরিবর্তন বেশি, চাহিদার পরিবর্তন কম, এটার নাম হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা। যদি এমন হয় অর্থাৎ দামের পরিবর্তন হয়েছে, চাহিদার পরিবর্তন হয়নি, এটা হচ্ছে অসীম। এটাকে যদি আমি ছবি আঁকি, অর্থাৎ দামের পরিবর্তন হয়েছে, এই ছবিটা হবে এরকম, এটা শূন্য হবে। আচ্ছা, কারণ শূন্যকে কিছু ভাগ দিলে শূন্য হয়, এই ছবিটা হবে কেমন, যে দামের পরিবর্তন হয়েছে কিন্তু চাহিদার পরিবর্তন হয়নি, তাহলে রেখাটা হবে এরকম। আচ্ছা, এটাকে আমরা বলতে পারি শূন্য স্থিতিস্থাপকতা। আরেকটা হচ্ছে অর্থাৎ দামের পরিবর্তন ছাড়াই চাহিদার পরিবর্তন হয়েছে। ক্যামেরা কি যাচ্ছে নিচে? তাহলে এটা হচ্ছে কি অসীম স্থিতিস্থাপকতা, এটা হচ্ছে অসীম, আরেকটা হচ্ছে। তাহলে আমরা কি পেলাম? আমরা পেয়েছি 5 ধরনের স্থিতিস্থাপকতা। প্রথম থেকে যদি আমি বলি যে প্রথম হচ্ছে দাম স্থিতিস্থাপকতা। কি দাম স্থিতিস্থাপকতা? হচ্ছে দামের পরিবর্তনের ফলে চাহিদার যে হারে পরিবর্তন হয়, অর্থাৎ যে মাত্রাটা, সেটাই হচ্ছে দাম স্থিতিস্থাপকতা। সেই হিসেবে আমরা দেখলাম স্থিতিস্থাপকতা কি হতে পারে, অর্থাৎ দামের পরিবর্তনের ফলে চাহিদা পরিবর্তন হয়, কিন্তু কোনো ক্ষেত্রে বেশি হয়, কোনো ক্ষেত্রে কম হয়, বা কোনো ক্ষেত্রে হয়, কখনো হয়ই না। তাহলে তার উপরে ভিত্তি করে কি দাঁড়াচ্ছে? প্রথম হচ্ছে একের সমান, অর্থাৎ দামের পরিবর্তনের হার আর চাহিদার পরিবর্তনের হার যদি সমান হয়, সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা হচ্ছে একের সমান, এবং সেটার নাম হচ্ছে একক স্থিতিস্থাপকতা। আর যদি রেখা অঙ্কন করি, তাহলে দেখা যায় যে এখানকার যে দূরত্ব, অর্থাৎ দামের পরিবর্তন আর চাহিদার পরিবর্তন সমান। যদি এমন হয় যে দামের পরিবর্তনের হার অপেক্ষা চাহিদা পরিবর্তন হার বেশি, অর্থাৎ দাম যেই হারে পরিবর্তন হয়েছে, চাহিদা যদি তার চেয়ে বেশি হারে পরিবর্তন হয়, সেটা হচ্ছে ইলাস্টিসিটি অফ প্রাইস গ্রেটার দেন 1। আর চিত্র যদি অঙ্কন করি, সেই রেখাটা দেখা যায়, এই রেখাটা অনেকখানি ঢালু। এক্ষেত্রে দাম যতটুকু পরিবর্তন হয়েছে, চাহিদা তার চেয়ে অনেক বেশি পরিবর্তন হয়েছে। এর নাম হচ্ছে একক অপেক্ষা অধিক স্থিতিস্থাপক চাহিদা অথবা স্থিতিস্থাপক চাহিদা। আরেকটা হতে পারে দাম যেই হারে পরিবর্তন হয়েছে, চাহিদা তার চেয়ে কম হারে পরিবর্তন হয়েছে, এক্ষেত্রে 6%। এগুলি কিন্তু আমি কাল্পনিক একটা উদাহরণ নিয়েছি। তাহলে এটা হচ্ছে 6%, এটা হচ্ছে 5%, ভাগ করলে অবশ্যই লেস দেন 1।
আর চিত্র যদি অঙ্কন করি, দাম যেই হারে পরিবর্তন হয়েছে চাহিদা তার চেয়ে কম হারে হয়েছে, এটার নাম হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা অথবা একের চেয়ে কম স্থিতিস্থাপক চাহিদা। আচ্ছা, এক্ষেত্রে দেখা গেল যে দামের পরিবর্তন হয়েছে কিন্তু চাহিদার কোনো পরিবর্তন হয়নি। এখানে দেখা যাচ্ছে এই একটা দাম, এই একটা দাম, কিন্তু চাহিদা আমার একই আছে, এটা হচ্ছে শূন্য স্থিতিস্থাপকতা। আর যদি এমন হয় যে দামের পরিবর্তন ছাড়াই চাহিদার পরিবর্তন হয়েছে, অর্থাৎ দামের কোনো পরিবর্তন হয়নি কিন্তু চাহিদার পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে আমরা দেখলাম যে এটাকে আমরা বলছি অসীম স্থিতিস্থাপকতা। এবং এই প্রকারভেদ অনুযায়ী দেখা যায় যে রেখার ডিজাইন এক একটা এক এক রকম হতে পারে। এটা হচ্ছে দুই পাশেই সমান, এটা বেশি চ্যাপ্টা, এটা বেশি খাড়া, এটা লম্ব অক্ষের সমান্তরাল, এটা হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল। তোমাদের যদি সৃজনশীল প্রশ্নে যদি হয় বা সৃজনশীল তোমার যে এমসিকিউ প্রশ্ন হয় যে অস্থিতিস্থাপক চাহিদা রেখাটা কেমন হয়, তখন শুধু বলতে হবে এটা বেশি খাড়া হয়। অথবা উল্টাও বলতে পারে, একটি রেখা দিয়ে বললো এটা কোন ধরনের স্থিতিস্থাপকতা নির্দেশ করে। যদি এটা দিয়ে বলে যেটা কোন ধরনের স্থিতিস্থাপকতা নির্দেশ করে, তোমার বলতে হবে একক অপেক্ষা অধিক অথবা স্থিতিস্থাপক চাহিদা নির্দেশ করে। আবার এটা দিয়ে বলতে পারে, এটা দিয়ে বলতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে দাম স্থিতিস্থাপকতার বিভিন্ন প্রকারভেদ। এখন আগামী ক্লাসে আমরা দেখব যে কিভাবে এটা পরিমাপ করা যায়। পরিমাপের কিন্তু আমি অলরেডি তোমাদের চিত্র দেখিয়েছি, তারপর আরেকটা পদ্ধতি আমি দেখাবো। আর মজার যে জিনিসটা সেটা হচ্ছে কি, যে কেন একটা দ্রব্য কম দামের ব্যাপক পরিবর্তনে চাহিদা কম পরিবর্তন হয়, আবার হতে পারে যে দামের সামান্য পরিবর্তন কিন্তু চাহিদার ব্যাপক পরিবর্তন হয়। অর্থাৎ স্থিতিস্থাপকতার নির্ধারকগুলি কি কি, অর্থাৎ কি কি বিষয় দ্বারা স্থিতিস্থাপকতা নির্ধারিত হয়, এটা আমরা আগামী ক্লাসে দেখব। তাহলে আবার আমি প্রথম থেকে বলছি, আমরা পড়েছিলাম স্থিতিস্থাপকতা কি। আমরা কিন্তু দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছি, দ্বিতীয় অধ্যায়ের স্থিতিস্থাপকতা নিয়ে। প্রথমে আমরা পড়েছিলাম স্থিতিস্থাপকতা কি, তারপর পড়েছি চাহিদা স্থিতিস্থাপকতা কি, চাহিদা স্থিতিস্থাপকতা কত প্রকার, 3 প্রকার, দাম স্থিতিস্থাপকতা, আয় স্থিতিস্থাপকতা, আড়াআড়ি স্থিতিস্থাপকতা। এটা আমরা গত ক্লাসে সংজ্ঞা দেখিয়েছি, উদাহরণ দিয়েছি। আর আজ আমরা দেখলাম শুধুমাত্র দাম স্থিতিস্থাপকতার প্রকারভেদ কি। এবং এখানে আমরা দেখলাম দাম স্থিতিস্থাপকতার প্রকারভেদ হচ্ছে 5 প্রকার। একটা হচ্ছে একক স্থিতিস্থাপকতা, একের চেয়ে বেশি, একের চেয়ে কম, একটা শূন্য, আর একটা হচ্ছে অসীম। তাহলে আজকে এখানেই থাক। এই অধ্যায়টা তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে, আশা করি তোমরা ভালো করবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে পাঠিয়ে দিও, আমি এটা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তোমরা সবাই লিখো আসসালামু আলাইকুম। আমি তো সবাইকে উত্তর দিতে পারি না, আমি এজন্য বললাম সবাইকে আমি প্রথমে ঢুকেই যখন আসসালামু আলাইকুম বলি, তোমরা ওয়ালাইকুম আসসালাম বললেই কিন্তু হবে। সবাই ভালো থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ সবাইকে।